আচ্ছা, আজকে আমরা আইসিটির নতুন একটা চ্যাপ্টার পড়তে চাই, যেটা যার যেখান থেকে শুরু হোক এই চ্যাপ্টারটা নতুন। আমরা 4 নম্বর চ্যাপ্টার পড়তে চাই। এই চ্যাপ্টারটা হচ্ছে এইচটিএমএল। এখানে আমরা এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন করব, এলিমেন্ট সম্পর্কে দেখবো, কি কিভাবে লেখে সে, কি সিনট্যাক্স ব্যবহার করে সেটাকে এলিমেন্ট বলি আমরা। ফরম্যাটিং অর্থাৎ লেখাগুলোকে এই যে ছোট বড় করতেছি, আন্ডারলাইন করতেছি, এই জিনিসগুলা শেখানো। আর ট্যাগস ও বিভিন্ন রকমের এলিমেন্ট ব্যবহার করে, সেই এলিমেন্ট গুলার নাম আমরা দিই ট্যাগ হিসেবে। প্যারাগ্রাফ লেখার জন্য একরকম ট্যাগ, আন্ডারলাইনের জন্য একরকম ট্যাগ, এই ট্যাগ গুলাও শিখবো। তো আমরা এর জন্য একটা ওয়েবসাইট থেকে আমরা শিখতে চাই। সেই ওয়েবসাইটটা হচ্ছে W3 স্কুল। আমরা এখন ব্রাউজারে যাই। দেখো W3 স্কুল যদি তোমরা লেখো, দেখো W3 স্কুলস যদি লিখি আমরা, দেখো এখানে আমরা W3 schools.com লিখছি। এতে আমরা যে ওয়েবসাইটে আসলাম, সেই ওয়েবসাইটে বলতেছে যে কোড শেখার জন্য এখানে আসার কথা বলছে। আমরা বিভিন্ন কোডিং শিখবো, তার মধ্যে আমরা দেখতেছি এখানে কি কি শেখানোর জন্য, কি কি শেখায় সেটা দেখি। এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন। ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন এখানে দেখতেছি, পিএসপি আছে, জাভা, সি আছে, C++, সি#। তো এখানে মোটামুটি যা যা লাগে, যে মাই এসকিউএল আছে। আচ্ছা, এখানে আমরা পড়তে চেয়েছিলাম শুরুতে ইন্ট্রোডাকশন, এরপর পড়তে চেয়েছি এলিমেন্টস সম্পর্কে। দেখো এইখানে ট্যাবগুলো মিলতেছে অনেক কিছুতে। তারপর পড়তে চেয়েছি আমরা ফরম্যাটিং। ফরম্যাটিং আছে এখানে। দেখো ফরম্যাটিং এ আমরা টেক্সট গুলো কিভাবে লিখতে পারি, বোল্ড লেখা, বাঁকা লেখা বা ইটালিক, যেমন H2O, টুইটার সাবস্ক্রিপ্ট, এক্স স্কোয়ার, সুপার স্ক্রিপ্ট, এই জিনিসগুলো আমরা একটু কিভাবে লেখাগুলোকে এরকম করে সাজানো। এরপর আমরা আরেকটা শিখতে চেয়েছি ট্যাগ, বিভিন্ন রকমের ট্যাগ। এই যে HTML ট্যাগস, HTML এলিমেন্টের অনেকগুলো এলিমেন্টের লিস্ট আছে। আহ, অনেকগুলো এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্টের একটা লিস্ট আছে, এ থেকে বি জেড পর্যন্ত লিখে। এই যে ট্যাগ লিস্ট, হ্যাঁ এইচটিএমএল ট্যাগ লিস্ট পাওয়া গেছে। এইচটিএমএল ট্যাগ লিস্টে আমরা যত রকমের এইচটিএমএল এর সিনট্যাক্স ব্যবহার করা হয় সেগুলো আছে। এখানে দেখতেছি আমরা বি বলতে বোঝাচ্ছে বোল্ড লেখা, বোল্ড করার জন্য। তারপর বি আর লেখা আছে, এটাকে বলছে ওরা সিঙ্গেল লাইন ব্রেক, অর্থাৎ পরের লাইনে যাওয়ার কথা বলছে। তারপর
তারপরে আমরা দেখি H1 থেকে H6 পর্যন্ত, এটাকে হেডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে লেখাটা ছোট হবে না বড় হবে। এই যে আই লেখাটা আছে, আই লেখাটা নেওয়া হয়েছে শুধুমাত্র ইটালিক করার জন্য। ঠিক এরকম অনেকগুলোই আছে, এটা সবগুলোই আছে, তো আমাদের সবগুলো শিখতে হবে না, আমরা হয়তো 25-30টার মতো শিখবো। আমাদের সিলেবাসের অংশে 25-30টার মতো আছে, সেগুলো আমরা শিখবো। তো আমরা এইচটিএমএল এর শুরু দেব, এইচটিএমএল টা কি সে সম্পর্কে একটু আমরা ধারণা নিচ্ছি। তো আমরা ইন্ট্রোডাকশনে গেলাম, এবারে দেখি আমাদেরকে কি শেখাচ্ছে এইচটিএমএল। একটু পড়া যাচ্ছে তো না? জি স্যার। তোমরা একটু এই সময়ের ছেলেমেয়েরা তো একটু হলো ফাস্ট, আমি যতটুকু জানি দেখা যাবে তার চেয়ে তোমরা বেশি জানো। অনেকে হয়তো প্রোগ্রামিং করতেছে। আহ, আমি হয়তো যাদের জন্য পড়াচ্ছি তাদের চেয়ে তোমরা দুই একজন হয়তো বা থাকবা একটু অ্যাডভান্স। তারপরে ধৈর্য ধরে একটু শুনতে হবে, হ্যাঁ। দেখো এখানে বলছে এইচটিএমএল is a standard markup language for creating web pages। ওয়েব পেজ অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে বিভিন্ন ট্যাবে আমি গেলাম, ইন্ট্রোডাকশনে গিয়েছি, এলিমেন্টে গিয়েছি, এক একটা করে ভিন্ন ভিন্ন লেখা আসছে। এই ভিন্ন ভিন্ন লেখা মানে এগুলো আসলে এক একটা করে পেজ, বইয়ের পাতার মতো। আমি যখন ক্লিক করেছি ইন্ট্রোডাকশনে তখন একটা পেজ শো করেছে, যখন গিয়েছি আমি এলিমেন্টসে তখন আর একটা পেজ শো করছে, সেই পেজটা আমরা দেখতেছি। তাহলে এখানে ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট w3schools.com, এটা একটা ওয়েবসাইটের জায়গা যেখানে কিনা অনেকগুলো পেজ আছে। সেই পেজগুলোকে ওরা বিভিন্ন ভাবে সন্নিবেশিত করছে। যেমন সন্নিবেশিত করার ক্ষেত্রে এরা যে কাজটা করছে দেখো, বাম পাশে অনেকগুলো এগুলোকে বলি আমরা ট্যাব, বিভিন্ন রকমের লিঙ্ক দিয়ে এগুলো ট্যাব তৈরি করেছে এরা। এগুলা এক একটা মানে হলো এক একটা করে পেজ। আবার উপরের দিকেও দেখো মেনু আছে। তাহলে এগুলাকে টপ মেনু বলতে পারি আর এগুলাকে সাইড মেনু বলতে পারি আমরা। তো একটা ওয়েবসাইটের কাঠামো যখন শিখবো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারবো। তো এখানে তাহলে এই ওয়েবসাইটটা অনেকগুলো পেজের সমষ্টি। তাহলে এই ওয়েবসাইটটা টোটাল তৈরি করার সময় শুরুতে একটা পেজ তৈরি করতে হয়েছে। তাহলে একটা যদি পেজ তৈরি করা হয়ে থাকে তাহলে আমরা এখন বলতে পারি আহ এটা, এই যে পেজটা এখন আমরা আছি এটা একটা ওয়েব পেজ। এরকম অনেকগুলো পেজ নিয়ে একটা ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইটও হতে পারে। ওই পেজটা অনেক লম্বা, শুরু থেকে অনেক কিছু লেখা থাকে এবং শেষ হইতে হইতে অনেক সময় লাগে, অর্থাৎ লম্বা একটা পেজ যদি হয়। এখানে আমরা আহ, দেখতেছি যে এটা বলেছে কিরকম যে এইচটিএমএল, এইচটিএমএলটা কি, এটা ওয়েব পেজ তৈরির জন্য, ওয়েব পেজ তৈরির জন্য একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে খাঁটি ল্যাঙ্গুয়েজ বলি না আমরা। খাঁটি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সি, সি++, সি#, পাইথন এগুলাকে বলি, যেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ ম্যানিপুলেট করতে পারি। ধরো 10-এর সাথে 5 যোগ করতে পারি। কিন্তু এইচটিএমএল এই যোগের কাজগুলো করবে না, গুণের কাজগুলো করবে না, কিন্তু সে শুধু প্রদর্শন করবে। কোন একটা লেখা আমরা লিখলাম, সেই লেখাটাকে কিভাবে লিখতে বলছি শুধু সেই কমান্ডটা শুনে পেজের মধ্যে ওই জিনিসটাকে শো। এই যে নিচে যে লেখাটা আছে হোয়াট ইজ এইচটিএমএল, এই লেখাটা দেখো বড়, অথচ নিচের লেখাটা ছোট। আবার নিচের লেখাটার সামনে বুলেটিং আছে, একটা করে বিন্দু দিয়ে দিয়ে ওদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, আর একটা ক্যাটাগরি করে শো করা হয়েছে, এটাকে আমরা বলি বুলেটিং। বুলেটিং এ আবার কখনো দেখা যাবে বৃত্ত আছে, কখনো দেখা যাবে স্টার আছে, কখনো হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এরকম তীর দেওয়া আছে, এরকম। তাহলে এগুলা কি করে আমরা উপস্থাপন করব, লেখাগুলোকে সৌন্দর্য মণ্ডিত করবো, সেটাই হচ্ছে আমাদের এইচটিএমএল এর কাজ। এই জন্য এটাকে বলতেছি আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। লেখাটাকে কত সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করা যায়, সেটার কাজ হচ্ছে এইচটিএমএল। তাহলে একটা ওয়েব পেজে আমরা লেখাগুলোকে আমাদের, আমরা যে লেখাগুলো প্রদর্শিত করতে চাই সেই লেখাগুলোকে কিভাবে প্রদর্শিত করব, সেই কমান্ড লাইন ল্যাঙ্গুয়েজটাই হলো আমাদের এইচটিএমএল।
এবার আমরা এইচটিএমএল যে জিনিসটা পরীক্ষায় আসে, এইচটিএমএল স্ট্যান্ড ফর, এইচটিএমএলটা কি আসে, এর পূর্ণরূপটা কি? তাহলে এইচ ফর হাইপার, টি ফর টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা বললাম এইচটিএমএল। এরপর দ্বিতীয়টাতে বলতেছে এইচটিএমএল ইজ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ, যেটা আমরা প্রথমে পড়ে। 3 নম্বরে এসে বলতেছে এইচটিএমএল ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজেস। এইটা আবার কি করতেছে, একটা ওয়েব পেজের গঠনটা কিরকম হবে, কাঠামোটা কিরকম হবে, সেটাও তৈরি করা যায় কাকে দিয়ে? এইচটিএমএল। তাহলে এইচটিএমএল শুধু লেখাটাই শো করবে এমনটা না, এইচটিএমএল এ পেজটার কাঠামোটা কেমন হবে সেটাও সে বুঝায়। তো এবারে আমরা আহ তো এবার আমরা 3টা জিনিস আমরা দেখলাম এখানে। এইচটিএমএল এর পূর্ণরূপ পেলাম, এইচটিএমএল একটা ওয়েব পেজ তৈরি করে, আবার সেই ওয়েব পেজের কাঠামোটাও সে নির্দেশ করতে পারে। যেমন আমরা এখানে আহ, এই ওয়েব পেজের কাঠামোটা কিরকম সেটা দেখতে পারি। যেমন এই ওয়েবসাইটের কাঠামোটা কিরকম, উপরে কিছু ট্যাব আছে, বাম পাশে কিছু মেনু আছে, ডানে দেখো একটা অ্যাড দেওয়ার জায়গা আছে, উপরেও একটা ব্যানার হিসেবে দেওয়া আছে, আবার নিচে কিছু আছে। নিচে যে অংশটা থাকে তাকে বলি আমরা ফুটার। তো ফুটারেও মনে হয় কিছু আছে, দেখো এটা এই অংশটা ফুটার ওদের। তাহলে এই সাদার উপরের জায়গাটুকু আমরা বলতে পারি মূল পেজ, এই অংশটা হচ্ছে মূল পেজ, আর এই নিচের এই অংশটা হলো ফুটার। স্যার দেখা যায় না তো স্ক্রিনটা। তিনটা কি দেখা যাচ্ছে না? কিন্তু দেখা যাচ্ছে তো। জি স্যার। তাহলে পেজের কাঠামোর কথা বললো, এরপর আমরা দেখি আর একটা কি আছে, আরো 2-3টা বিষয় আছে, আমরা একটু দেখি। এরপর বলছে টাইটেল, না 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 সরি, আমরা অন্য ওই জায়গায় যাই। এবার বললো দেখো এইচটিএমএল কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস, অনেকগুলো এলিমেন্ট নিয়ে হচ্ছে এইচটিএমএল তৈরি। তাহলে এইচটিএমএল এর ভেতরে অনেকগুলো এলিমেন্ট থাকে, এটা আমরা বলতেছি এখানে, যে অনেকগুলো এলিমেন্ট নিয়ে হলো এইচটিএমএল তৈরি। তাহলে এইচটিএমএল এর মধ্যে কি থাকে? এইচটিএমএল অনেকগুলো এলিমেন্ট নিয়ে তৈরি। এলিমেন্ট গুলোর কাজ কি? এক একটা করে এলিমেন্ট হলো আমাদের সেই বর্ণমালার ক খ গ ঘ। অর্থাৎ এইটা এইচটিএমএল শেখার ক্ষেত্রে আমাদেরকে ওর প্রতীকগুলো শিখতে হবে, সেই প্রতীকগুলোকে আমরা বলতেছি এলিমেন্টস। এই এলিমেন্টস এর এলিমেন্টস গুলো দেখেই একটা ব্রাউজার, এটা একটা সফটওয়্যার, আমরা যেমন এখন এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, এই ব্রাউজার হলো একটা সফটওয়্যার, সে এই এলিমেন্ট গুলাকে দেখে বুঝে নেয় যে কি করতে হবে। তার মানে ইনস্ট্রাকশনটা কোথায়, এলিমেন্ট দেখেছি বুঝে নেয় এটা, এই লেখাটা এর এই এলিমেন্টের মধ্যে যে লেখাটা আছে, এলিমেন্ট কন্টেন্ট বলি আমরা, সেই কন্টেন্ট কি, কন্টেন্টটাকে আমরা কিভাবে শো করব, সেটা এই এলিমেন্ট দেখেই সে নির্দেশনা পেয়ে যায়। অর্থাৎ ব্রাউজার সফটওয়্যারের ভেতরে কিছু নির্দেশনা থাকে,
যে নির্দেশনাগুলা আমি যে লিস্ট দেখালাম একটা এলিমেন্টের, অনেকগুলা ট্যাগের লিস্ট দেখালাম, প্রতিটা ট্যাগ মানে কি সেটা নির্দেশনা ওই ব্রাউজার সফটওয়্যারকে দেয়া আছে। তো ব্রাউজার সফটওয়্যার যখন একটা পেজ পেয়ে যায়, সেই পেজটা যখন এইচটিএমএল এ লেখা থাকে, সেখানে তো অনেকগুলা এলিমেন্ট দেওয়া থাকে। এই এলিমেন্টের ভেতরেই অনেকগুলা লেখা থাকে, যে লেখাগুলো আমরা এখন সামনে দেখতেছি। তো আমরা ওই এলিমেন্টকে যখন এলিমেন্টের ভেতরে যখন লেখাগুলা দিচ্ছি, যদি বলি যে বোল্ড করো, তাহলে ওই এলিমেন্টটা হয়ে যাবে বি, এরকম বি। আর এর মাঝে হয়তো বা আমরা এই লেখাটুকু লিখছি, তাহলে এই লেখাটুকু যদি এখানে লিখে থাকি, তাহলে ওকে ও এই এই বি বি দেখেই বুঝতেছে, এই এই লেখা দুইটা দেখে বি দেখেই বুঝতেছে সে মাঝের যে লেখাটুকু থাকবে এই লেখাটুকুটিকে বোল্ড করতে হবে। এর সামনে যে লেখা থাকবে সেগুলো আর বোল্ড করতে হবে না। শুরু করবে এখান থেকে আর শেষ করবে এখানে দিয়ে। তো এটাকে বলা হয় শুরু, আর এটাকে ক্লোজিং দেওয়া, এটাকে ক্লোজিং বলি আমরা, ক্লোজিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। যাই হোক, আমরা এটাই শিখবো, এলিমেন্টটাই শিখবো। এলিমেন্ট শেখা মানেই হলো এইচটিএমএল শেখা, কারণ এইচটিএমএল অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে তৈরি। আর এই এলিমেন্ট যদি আমরা শিখতে পারি, মুখস্থ করে রাখতে পারি, আমরা বেশি শিখবো না, 25টার মতো শিখলেই আমাদের জন্য যথেষ্ট। এগুলো রিপিটেডলি আমরা ব্যবহার করতে পারি। অনেকে মনে হয় পরে আসলো। দেখ, আমরা এলিমেন্টটা যখন শিখবো সেটাই হচ্ছে মেইন, এই জায়গায় যেন আমরা সবাই থাকি আর কি। এরপরে কি বলতেছে দেখি আমরা। এরপরে বলতেছে এলিমেন্ট টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। সরি, আমি যেটা একটু আগে বলতে চাইছিলাম, বলে ফেললাম একটু আগে। কন্টেন্ট মানে হলো যে এলিমেন্টের ভেতরে যে লেখাটা আমরা দিচ্ছি সেটা। যেমন বি বি এর মাঝখানে যে লেখাটা দিচ্ছি, যেটা শো করা যাচ্ছে, সেই কন্টেন্টটা কিভাবে ডিসপ্লে করবে সেটা ব্রাউজার এলিমেন্ট দেখে বুঝে নেয়। তারপর এখানে শেষেরটা বলতেছে HTML elements level pieces of content such as this is a heading, this is a paragraph। যাই হোক, কিছু একটা, ওটা পরে বিষয় আমাদের, আমরা একটু দেখি নিচে। স্যার এইচটিএমএল শিখে কি আমাদের কোনো লাভ আছে এই জেনারেশনে? এই জেনারেশনে হ্যাঁ, অবশ্যই। আহ, আমরা বলি যে HTML হলো বেসিক, এবং এটাকে লাগবেই। যেমন সি এখন বেসিক, তো স্যার সি মনে কে করেন। আমরা আমরা যেমন ফরট্রান শিখেছিলাম, তারপর সি শিখেছি। এখন ফরট্রান শিখে আমাদের লাভ হয়েছিল কি, ফরট্রানটা একটু খুবই কঠিন ল্যাঙ্গুয়েজ, সেটা শিখেছিলাম, কিন্তু ওইটা লাভ হয়েছে এটাই যে এখন আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মাত্র 2 দিন লাগে। এরকম সি যদি শিখি, তাহলে সি শিখলে পাইথন শিখতে বড় জোর 2 দিন লাগে। ওই জন্য আমি বলছি কি, সি শেখাবো, পাইথনও শেখাবো, কারণ মাত্র 2 দিন লাগবে আমাদের। আর আপনি এইচটিএমএলটা পাইথনে হচ্ছে, করেন? হ্যাঁ এইচটিএমএলটা হচ্ছে এখানে আমরা, তাহলে তোমার প্রশ্নের উত্তরেই যাচ্ছি আমরা। এইচটিএমএল এর জন্য আমাদের এখানে দেখো এইচটিএমএল আছে, এই যে লেফট আমরা দেখতেছি এইচটিএমএল আছে, তারপর সিএসএস আছে, এরপর জাভা স্ক্রিপ্ট আছে। এই 3টা জিনিসই তোমাকে শিখতে হবে। তুমি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাও, তো এইচটিএমএল দিয়ে তৈরি করা যাবে। আবার সেটাকে যদি আরো আকর্ষণীয় করতে চাও, তাহলে সিএসএস লাগবে। আবার সেখানে যদি তুমি আহ, কোনো ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে ম্যানিপুলেটকে শো করাইতে চাও, তাহলে তোমাকে জাভা স্ক্রিপ্ট লাগবে। দেখো, তাহলে কি এইচটিএমএল লাগতেছে কিনা? জি স্যার। হ্যাঁ, না এইচটিএমএল মানে এর স্যার ভেতরে এখন তো অনেক সব এইচটিএমএল, ফ্রেমওয়ার্ক পাওয়া যায় যে বুটস্ট্র্যাপ যেরকম থাকে স্যার, হ্যাঁ ওগুলা এখানেও যেমন আমাদের বুটস্ট্র্যাপ আছে, রাইট সাইডে দেখো এই যে বুটস্ট্র্যাপ আছে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি বুটস্ট্র্যাপ কি এইচটিএমএল ব্যবহার করে না? জি স্যার করে তো। ওরা ওরা হ্যাঁ ঠিক তৈরি আছে। করে দিয়েছে, তোমাকে তৈরি করে দিয়েছে, তাই তোমাকে এইচটিএমএলটা দেখা লাগতেছে। কিন্তু তুমি বুটস্ট্র্যাপের কোড যখন ম্যানিপুলেট করবা, নিজে ব্যবহার করতে গিয়ে যখন এডিট করতে যাবা, তখন তোমাকে এইচটিএমএল এর জ্ঞান থাকাই লাগবে। জি স্যার, হ্যাঁ বেসিকটা তো থাকতেই হবে। হ্যাঁ, এটা থাকা লাগবে, না হলে তুমি আবার কোথায় কোনটা আছে এটা খুঁজে পাবা, কোথায় জি গিয়ে স্যার। ওদের কোডটা চেঞ্জ করবো সেটা পাবা। তাহলে হ্যাঁ। এইচটিএমএল আমাদের জানা লাগবে। এইচটিএমএল এরই আবার বিভিন্ন অঙ্গে, অর্থাৎ এই যে এলিমেন্ট যেটা নেব আমরা, সেই এলিমেন্ট গুলার ভেতরেই কিছু বৈশিষ্ট্য মণ্ডিত করব আমরা, সেটা করব কাকে দিয়ে? সিএসএস কে দিয়ে। তার মানে জি আমাদের এইচটিএমএল শেখার সাথে সাথে সিএসএস ও আমরা এখানে শিখবো। যদিও ডিক্লেয়ার দিচ্ছি না সিএসএস শিখবো,
কিন্তু সিএসএস না শিখলে তোমাকে এখানে অনেক কিছু আমি শেখাইতেই পারবো না। তাহলে আমরা এইচটিএমএল সিএসএস দুইটাই শিখব। জাভাস্ক্রিপ্ট পরে, যখন ডেটাবেজের সাথে আমি ডাটা লিঙ্ক আপ করতে চাবো, তখন আমাকে জাভাস্ক্রিপ্ট শিখতে। তো যাই হোক, এখানে এইচটিএমএল অবশ্যই লাগবে। যেমন আমরা যে পেজটায় আছি, এই পেজটাকে যদি আমরা ইন্সপেক্ট করতে চাই যে হ্যাঁ এখানে কি আছে, দেখো তো ইন্সপেকশন আছে কিনা। এই পেজটাকে যদি আমরা ইন্সপেক্ট করতে চাই, এই দেখো নিচে আছে, রাইট ক্লিক করলে আমরা পাচ্ছি। পেজটা আমরা একটু দেখতে চাই, একটু ধৈর্য ধরে দেখো। এখন উপরে দেখো কি লেখা আসছে, এই যে যে H1 H2 দেখতেছো, এই যে H2 দেখতেছো, হয়তো ছোট করে লেখাটা আসছে H2 H1। হ্যাঁ, এগুলো সবগুলা হলো কিন্তু এইচটিএমএল এর কোড। এইচটিএমএল এর ভেতরে হয়তো তুমি অন্য কিছু লিখেছো, জাভা স্ক্রিপ্ট লিখেছো বা সিএসএস লিখেছো, কিন্তু দেখো উপরে কি লেখা, উপরে কি লেখা আছে, এটা বাম ডান পাশের অংশটায় তোমরা কি দেখতে পাচ্তেছো? এই যে এই জায়গায় দেখো এইচটিএমএল। হ্যাঁ স্যার, এইচটিএমএল। এইচটিএমএল তার লেখা মানে আছে। এটা একটা এইচটিএমএল ফাইল। জি স্যার। হ্যাঁ, এইচটিএমএল ফাইল, এই যে হেড আছে, বডি আছে, তারপরে এই যে ডাইভ টাইপ এটা সেটা নেওয়া হয়েছে, এগুলা কিন্তু এইচটিএমএল সবকিছু। এই যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখানে লেখা হয়েছে, তার মানে জাভা স্ক্রিপ্ট তো চলে শুধু আসছে। এইচটিএমএল ট্যাগ আর ডক টাইপ এইচটিএমএল ট্যাগের মধ্যে পার্থক্য কি? অনেক জায়গায় এইচটিএমএল ইউজ করে, অনেক জায়গায় ডক টাইপ এইচটিএমএল। ও আচ্ছা, এটা হচ্ছে ভার্সনিং, আমরা এই যে একটু পরেই পড়বো এটা, হ্যাঁ এই নিচেই আমরা পড়তেছি। তাহলে আমরা ব্রাউজারে যা যা কিছুই দেখি সবগুলোই হচ্ছে কি এইচটিএমএল ফাইল। এখানে বলা আছে কিন্তু হাইপার টেক্সট, অর্থাৎ তুমি এইটা শুধুমাত্র টেক্সট গুলাকে দেখতেছো ব্রাউজারে, দেখতে গেলেই তোমাকে কোন ল্যাঙ্গুয়েজটাকে ফলো করতে হবে, অবশ্যই এইচটিএমএল এর যে রুল গুলো আছে সেই রুল অনুযায়ী কাজগুলো করতে হবে। তো আমরা একটা পেজ দেখতে যাচ্ছি, এইচটিএমএল পেজ গুলা কি রকম হয়। তো আমরা এখানে দেখতেছি, ও আচ্ছা, এটার আগে আমাদেরকে এলিমেন্ট শিখতে হবে। আমরা যে সিকোয়েন্সে সাজিয়েছি ক্লাসটা, আগে আমাদেরকে এলিমেন্ট শিখতে হবে। এইচটিএমএল এলিমেন্ট, এখানে বলছে অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, এবং মাঝে আছে কিছু কন্টেন্ট। ওইখানে লেখাটা চেয়ে আমরা যে নিচে লেখাটা দেখি বুঝতে পারবো। এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, এই যে নিচের আমরা টেবিলটাতে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি, এখানে দেখো, উম, একটু ডানে, উপরে যেটা লেখা আছে এইটা, এখানে আমরা প্রথম অংশে যা আছে এটিকে বলতেছি স্টার্ট ট্যাগ, আর পরের অংশে যা আছে সেটা হচ্ছে এন্ড ট্যাগ। এই যে স্টার্ট ট্যাগ, আর পরেরটাকে ডাবল ডাবল দিলাম, সার্কেল দিলাম, ডাবল লাইন সার্কেল, এটা হচ্ছে এন্ড ট্যাগ। আর মাঝখানে যে লেখাটা আছে, এই লেখাটাকে বলতেছি আমরা, যে মাই ফার্স্ট হেডিং, এই লেখাটাকে বলতেছি আমরা এলিমেন্ট কন্টেন্ট। এলিমেন্টের ভিতরে যা আছে, যা ধারণ করে সে, যে লেখাটা আজকে তাকে প্রদর্শন করতে হবে। দেখো পরের লাইনে আবার আছে কি পি, পি দিয়ে শুরু। তাহলে একটাতে H1 আর একটাতে পি। পি এটা আলাদা ইনস্ট্রাকশন, H1 আলাদা ইনস্ট্রাকশন। তাহলে এখানে আমরা পেলাম কি স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, মাঝে কন্টেন্ট, মানে ফার্স্ট প্যারাগ্রাফ লেখাটা আছে, এই লেখাটা শো করাইতে হবে। এইটা টোটালটা মিলায় স্টার্ট ট্যাগ, এলিমেন্ট, কন্টেন্ট এবং হচ্ছে স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এবং এন্ড ট্যাগ, তিনটা মিলায় টোটালটাকেই আমরা বলি এলিমেন্ট। টোটালটাকে আমরা বলি এলিমেন্ট। আর শুধু H1টাকে কি বলবো, স্টার্ট ট্যাগ। মানে এই এই অ্যাঙ্গেল ব্র্যাকেট সহ যেটা প্রথমটা সেটা হচ্ছে স্টার্ট ট্যাগ। আর এই ফ্রন্ট স্ল্যাশ সহ যদি থাকে তাকে আমরা কি বলতেছি,
এন্ড ট্যাগ। এখানে আমরা একটা বেশি দিয়ে ফেলছি, হ্যাঁ, এন্ড ট্যাগ। যেমন স্যার এখানে আমরা ইনটাকে কি আমরা ইচ্ছা মতো লেটার ইউজ করতে পারবো? না, ওদের ডিফাইন করা যেগুলো থাকবে সেগুলো এইচটিএমএল যে ভার্সন আছে, ধরে নিলাম HTML5 ভার্সন নিলাম আমরা, তাহলে HTML5 ভার্সনে যে যে সিনট্যাক্স গুলো ওরা রেডি করে দিয়েছে তার বাইরে তুমি একটুকু যেতে পারবে না, গেলেও বুঝবেই না। ও কাজে আমাদের ইচ্ছা এগুলো মতো না, তবে আমাদের বোধগম্য করে ওরা চেষ্টা করছে। যেমন H1 বলতে হেডার বোঝাচ্ছে, হেডার 1। পি বলতে ও প্যারাগ্রাফের সংক্ষেপ দিয়েছে ওরা। এইরকম আর কি ফ্যাক্ট আমাদেরকে বোঝানোর জন্য, মনে রাখার স্বার্থে এই কাজগুলো করে। যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখবা যে সিনট্যাক্স গুলো ব্যবহার করে কোনো না কোনো মানে চেষ্টা করে মিনিংফুল করার জন্য। যেমন আমরা তো পাওয়ারকে বোঝানোর জন্য কি লিখি? পি লিখি না? এনার্জিকে বোঝানোর জন্য ই দিয়ে প্রকাশ করি, ওয়ার্ককে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে এই লেটার গুলো দিয়ে ডিফাইন করতেছি আমরা, সেটা বোঝার স্বার্থে কিন্তু আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। এখানে তাই, এখানে ওরা এই সিনট্যাক্স গুলা, এগুলোকে আমরা বলতে পারি HTML এর বর্ণ। ভিন্ন ভিন্ন বর্ণ ভিন্ন ভিন্ন নির্দেশনা দেয়। এখানে দেখো আরো একটা ট্যাগ এরা দিয়েছে, সেটাকে আমরা বলতেছি বিআর। বিআর এখানে আসছে সংক্ষিপ্ত রূপ ব্রেক থেকে। ব্রেক মানে বোঝাচ্ছে, ধরো কোন একটা লাইনের এই জায়গায় আমি ব্রেক বসাতে যাচ্ছি, এই জায়গায় যদি বিআর ট্যাগটা আমরা এখানে বসায় দিই, এখানে যদি বসায় দিই, দিলে এই লেখাটা আসবে কিভাবে? মাই ফার্স্ট আসবে আগে, মাই ফার্স্ট, পরের লাইনে আসবে heading। ওটা না দিলে কিন্তু এক লাইনে আসছে। এখন এই ব্রেক দেওয়া মানে হলো লাইনটা ভেঙে গিয়ে পরের লাইনে চলে, নিউ লাইন ক্রিয়েট করা। এই হচ্ছে ব্রেকের কাজ। এই জন্য এর কোনো কন্টেন্ট নাই, ব্রেকের ভেতরে কোনো কন্টেন্ট থাকবে না, বা এর কোনো এন্ড ট্যাগেরও দরকার নাই। কারণ এই সুনির্দিষ্ট কিছু লেখাকে যে করতেছে তা না, ও যেখানে আছে সেখানে শুধু ভেঙে যাবে। এবার আমরা তাহলে কিছু এলিমেন্টের কথা শিখলাম। যে এলিমেন্ট, এখানে অলরেডি আমরা কয়টা এলিমেন্ট শিখছি? 3টা। হেডার, প্যারাগ্রাফ, ব্রেক। 3টার সাথে পরিচিত হলাম, কি করে এটা পরে দেখব। তাহলে এলিমেন্ট, এলিমেন্টটা কি জিনিস সেটা এখানে বলতেছে। বলতেছে এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম স্টার ট্যাগ টু এন্ড ট্যাগ। এন্ড ট্যাগ থেকে স্টার ট্যাগ পর্যন্ত যা আছে সবটাই হলো এলিমেন্ট। ফ্রম কিন্তু, তার মানে এইখান থেকে শুরু করে এটা যা আছে সবটাই হচ্ছে আমাদের এলিমেন্ট। তার মানে ট্যাগ নেমটাও, এটিকে আমরা ট্যাগ নেম বলতেছি। H1 লিখেছিলাম, তার মানে H1, পি, বিআর, এগুলো কি বলতেছি আমরা? ট্যাগ নেম। আর এইভাবে দিলেই কি হয়ে গেল? এটা ট্যাগ হয়ে গেল। এটা হলো স্টার্টিং ট্যাগ। আর স্টার্টিং ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে পার্থক্য কি? শুধু একটা স্ল্যাশ, এটাকে বলি আমরা ফ্রন্ট স্ল্যাশ। ফ্রন্ট স্ল্যাশ এটা, ব্যাক স্ল্যাশ এটা। কেউ একজন ধরো এইদিকে হাঁটতেছে, সে যদি সামনে ঝুঁকে হাঁটে তাহলে এইটা হবে, এটাকে বলি আমরা ফ্রন্ট স্ল্যাশ। পেছনে ঝুঁকে যদি হেঁটে যায় তাহলে তাকে বলি আমরা ব্যাক স্ল্যাশ। তা আমাদের এখানে যুক্ত হয় ফ্রন্ট স্ল্যাশ। তাহলে এটা হলো এন্ড ট্যাগ। বুঝাবে কি করে? অবশ্যই স্ল্যাশটা দিতে হবে, যে ব্রেকের জন্য প্রয়োজন হয় না তাই আমরা লিখতাম। যেমন ইটালিক হলে আই দিতে হয়, মানে বাঁকা লেখার জন্য আই। আই দিলে ওর মধ্যখানে যা যা লেখা লিখবা তা বাঁকা। এই গেল আমাদের এলিমেন্ট, যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এবারে পড়তে চাই এলিমেন্টের পরে কি বলা ছিল? ট্যাগ কিছু শিখতে চাইছি নাকি ফরম্যাটিং এর শিখতে চাইছি? তো ফরম্যাটিং এর আগে আমরা একটু দেখি, আবার ইন্ট্রোডাকশনে যাই। একটা বেসিক পেজ সম্পর্কে আমাদের শিখতে হবে। সিম্পল একটা HTML ডকুমেন্ট সম্পর্কে আমাদের একটু জানতে হবে। HTML পেজ শুরু করা হয় এর ভার্সনিং দিয়ে, এটাকে বলি আমরা ভার্সনিং। উপরেরটাকে বলি আমরা ভার্সনিং। এই লেখাটা ঠিক এইরকম করে থাকলেই বুঝি আমরা এটা HTML5। এটাকে বলি আমরা HTML5 ভার্সন। আর কোন একটা HTML ডকুমেন্ট
তৈরির ক্ষেত্রে শুরুতে ভার্সনিং দেওয়া হয়, তারপরে আসলে এইচটিএমএল দেওয়া হয়। যদি আমরা ভার্সনিংটাকে বাদ রাখি, তাহলে আমরা বুঝতেছি এইচটিএমএল ফাইল যদি হয়, ব্রাউজার বুঝবে কি করে? এই এইচটিএমএল লেখাটা দেখলেই বুঝে, শুরুর এইচটিএমএল, শেষ এইচটিএমএল। তার মানে এই পেজটা শুরু এইখানে, শেষ এখানে। পেজের শুরু এটা, আর শেষ হচ্ছে এটা। তাহলে পেজটা শুরু হলো এটা, শেষ হলো এটা, এর মধ্যে যা কিছু থাকবে সেটা নিয়ে আমাদের কাজ। আর ভার্সনটা কত সেটাই শুধুমাত্র উপরে দেওয়া আছে। এরপর আসি আমরা হেড। হেড অংশ একটা আছে, আর আরেকটা মূল অংশটাকে আমরা বলি বডি অংশ। এটা হলো মূল অংশ। আর এটা হচ্ছে টাইটেলের জন্য আর কি, হেডার অংশ বা হেড অংশ, শীর্ষ অংশ। এটা নাম অংশ বলতে পারি। কোনো কিছু যেমন নামকরণ করি, আমরা পেজের নাম করি, সেই পেজের নামকরণটা আমরা বলতে পারি। তাহলে এটা নামকরণ অংশ, আর নিচেরটা হচ্ছে মূল অংশ, যেখানে আমরা কোনো কিছু লেখা শো করতে চাই। যেমন এখানে আমাদের যে মাই ফার্স্ট হেডিং, বা এখানে যা লিখবো আমরা, এখানে যা লিখবো এই লেখাগুলো শো করতে চাই, এটা হচ্ছে আমাদের মূল অংশ। আর এই পেজ টাইটেল যে লেখাটা হলো হেডের ভেতরে, এখানে লেখা আছে কি হেড, আর পরে এই অংশটাই আছে আমাদের কি বডি। তাহলে দেখো এইচটিএমএল পেজটা প্রধানত কয়টা অংশে বিভক্ত? এইচটিএমএল পেজটা কয়টা অংশে বিভক্ত মূলত? 4টি। উম, না, মূল কয়টা অংশে বিভক্ত? তো তিনটা। কি কি? হেডার, বডি, আর হচ্ছে এন্ডিং মানে শেষ। শেষের তো, শেষ শুরুর দরকার নেই, আমরা এই এইচটিএমএল পেজ তো বলেই ফেললাম, তার মানে এটা তো হলো এইচটিএমএল পেজ। তাহলে এইচটিএমএল পেজের মূল কয়টা অংশ দেখা যাচ্ছে? এইচটিএমএল থেকে এইচটিএমএল পর্যন্ত কয়টা অংশ পাচ্ছি আমরা? একটা। কি সেটা? স্যার, ফুল যে এইচটিএমএল এর ভিতরে এলিমেন্ট গুলো সবগুলো নিয়ে। এটা তো হলো এইচটিএমএল পেজ। এই পেজটা মূলত কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তো শুধু কি বডি নাকি স্যার? না না, কয়টা অংশ? বডি একটা অংশ, দেখো এই আর অংশই হেড। তো লিখেছি আমি, এখানে দেখো আমি জি অংশই স্যার। লিখেছিলাম কিন্তু। দেখো এখানে অংশ লিখছি, কয়টা অংশ দেখতেছি আমরা এখানে? 2টা। দুইটা অংশ। এটা হলো 1 নম্বর অংশ, এটা হলো 2 নম্বর। 1 নম্বর অংশটা শীর্ষে থাকে, আর 2 নম্বর অংশটা হলো মূল, যেটা আমরা দেখি। উপরেরটাও দৃশ্যমান, পরেরটাও দৃশ্যমান, কিন্তু উপরেরটা আমরা দেখবো একেবারে ভিন্ন জায়গায়। দেখাচ্ছি আমি সেটা। দেখো এখানে আমরা উপরে কিছু লেখা দেখা যায় কিনা? জি স্যার, যা। এটাকে বলি আমরা টাইটেল। এই যে টাইটেল, পেজ টাইটেল, তার মানে কি নাম অংশ বলছি, শীর্ষ অংশ এটা। মানে আমরা এখানে 4টা ট্যাব আমার আছে, কোন ট্যাবে গেলে কি আসবে সেটা আমরা দেখতেছি। তাহলে এই যে এগুলো যদি নামগুলো আলাদা আলাদা না থাকতো, তাহলে আমি বুঝতে পারতাম না যে আমি কোন পেজে আছি, এখন কোন পেজে যেতে চাই সেটা যে কোনটা। তাহলে এটার গুরুত্ব আছে। এটা নাম নাম অংশ বলতে পারি, এবং এটার ভেতরে আরো কিছু জিনিস রাখা যায়। যেমন আমরা সিএসএস বলতেছিলাম, সিএসএস টাও এখানে রাখা যায়। জাভাস্ক্রিপ্ট বলছিলাম, সেটাও এখানে কিছু কাজ করা যায়। তাহলে এই হেডের অংশে আমরা আগে থেকে নির্দেশ করে দিতে পারি যে আমরা এই যে নিচে যে প্যারাগ্রাফ একটা ট্যাগ আছে, এই প্যারাগ্রাফ ট্যাগ যতগুলো আছে সবারই ডিজাইন হবে এরকম। সেটা যদি আমরা ডিফাইন করে দিতে চাই, সেটা আমরা হেড অংশে বলে দিতে পারি। তাহলে হেড অংশে না শুধু নাম অংশ যে শীর্ষ তার টাইটেলটাই থাকবে তা না, এর সঙ্গে কি থাকতে পারে, সিএস এর ইনস্ট্রাকশন ওখানে থাকতে পারে। এইরকম আর কি বিষয়। তো যাই হোক, ওগুলো আমরা আস্তে আস্তে তো অনেক কিছু শিখবো, শিখলে ওটা আমরা জানবো, যখন প্রয়োগ করা শিখবো তখন তো বুঝবো। তাহলে মূলত আমরা বললাম এইচটিএমএল পেজ এইখান থেকে এইখান পর্যন্ত। এই অংশটা কয়টা অংশে বিভক্ত? 2টা অংশে বললাম। কি কি অংশ বিভক্ত এখানে দেখতেছি আমরা? একটা হচ্ছে বডি অংশ, আর একটা হচ্ছে হেড অংশ। হেড অংশের মধ্যে টাইটেল থাকতে পারে, আরো একটা কথা বললাম আমরা, সিএসএস এর কমান্ড লাইনও থাকতে পারে। আর বডি অংশে কি থাকবে? যে লেখাগুলো আমরা পেজে শো করতে চাই, মূলত
এটা এই যে আমাদের সাদা অংশ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করে এই নিচের অংশ পর্যন্ত, এটা পুরাটাই হচ্ছে কি আমাদের বডির অংশ। তো এবারে মূলত এই দুইটা অংশ আমরা যতগুলা ট্যাগ শিখবো তার ম্যাক্সিমাম ট্যাগ কোথায় আছে, বডি অংশের ভেতরেই রাখা হয়। কেউ যদি মনে করে যে আমি হেড অংশটা লিখবো না, তাহলে না লিখলেও চলবে, শুধু বডি অংশটা নিয়ে ভেতরের অংশে কাজ করলেও চলবে। মানে হেড অংশটা আসলে উপরে টাইটেল একটা দেয়া, কিন্তু এখন এইচটিএমএল এত পাকা হয়ে গেছে, তুমি টাইটেল না লিখলেও ও একটা টাইটেল দিয়ে বসে থাকে, তোমার লেখাগুলোর মধ্যে থেকে কোনো একটা লেখা দিয়ে টাইটেল দিয়ে দেয়। তো যাই হোক, আমরা আহ এটা একটা জিনিস শিখলাম। এবারে এবার আমরা এটা দেখি, এটা কি কি লেখা শো করে সেটা আমরা দেখতেছি। এই ডান পাশের অংশটা হলো আউটপুট অংশ, হ্যাঁ, ডানের অংশটা আউটপুট অংশ, আর লেফট সাইডের অংশটা হচ্ছে আমাদের আহ, লেখা, এইচটিএমএল লেখা। তার মানে এটাকে আমরা বলি এইচটিএমএল এডিটর। লেফট সাইডে তুমি যা লিখবা, রাইট সাইডে আউটপুটটা দেখো। দেখো লেফট সাইডে আমরা অনেক কিছুই লিখছি, কিন্তু রাইট সাইডে কি দেখাচ্ছে, কোন অংশের গুলো দেখাচ্ছে? বডি স্যার, হ্যাঁ, বডি আর হেডিং গুলো দেখাচ্ছে না স্যার? হ্যাঁ, এই অংশ সরতেছে না কেন? এখানে আমরা একটু দেখতে চাই, লেখাটা একটু দেখতে পাচ্ছি না, মাঝখানে। দেখো লেফটে আমরা যা লিখতেছি তার মধ্যে কোন অংশটা রাইট সাইডে দেখা যাচ্ছে? শুধুমাত্র বডির আন্ডারে যা আছে তাই আমরা দেখতেছি। আর টাইটেলের এটা আসলে যাওয়ার কথা কোথায়? এই যে আমরা উপরে যে টাইটেলটা লিখতে পারছিলাম, বললাম না, ওইটা ওখানে যাবে। কাজে এখানে আমাদের যেহেতু পেজটা দেখানো হচ্ছে না, কাজে এটা আমাদের নাই। তাহলে এখানে আমরা হেডিং দেখতেছি। আহ, এই যে যা লেখা আছে এখানে, সেই লেখাগুলো আমাদের ডান সাইডে চলে গেছে। প্রথম লেখাটা দেখো একটু বোল্ড হয়ে গেছে বড় করে, আর পরেরটা কিন্তু স্বাভাবিক, এবং এদের মধ্যে একটা গ্যাপ আছে। তা আমরা এটা যদি এডিট করি তাহলে কি হয় দেখি। ধরো এখানে আমরা যা খুশি তাই লিখলাম, চাইলে আমরা এখানে যদি প্রয়োজনে তুমি এন্টার টেন্টার কত কি দিতে চাও দাও। নিচেরটাতেও অনেক কিছু লিখলাম। এরকম করে ধরো লিখলাম আমরা। আমরা যাই করি না কেন, যত রকমের এন্টার টেন্টার দিই না কেন, ও কি করে সেটা আমরা বলি।
এই যে রান করি আমরা এখানে, রান করলে রাইট সাইডে কি আসলো? রাইট সাইডে দেখো দুইটা লাইনে আসলো, উপরেরটাও দুইটা লাইনে আসছে। আবার এর মাঝখানে একটা গ্যাপ আছে, কারণ ওই যে প্যারাগ্রাফে এখানে আমরা কিন্তু গ্যাপ দিইনি, যে এরকম করে যে অনেকগুলা গ্যাপ দিয়েছি। গ্যাপ দিলে দেখো কোনো পার্থক্য নাই, একই রকম। আবার ধরলাম এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করব, দুইটা প্যারাগ্রাফ, ধর এই প্যারাগ্রাফের মাঝে কোনো গ্যাপও দিলাম না, এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেল, এখানে একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ গুলো রান করলাম, দেখি যে কি হয়, আলাদা আলাদা প্যারায় গেছে কিনা। তাহলে পি মানে বোঝাচ্ছে এই লেখাটা পরের অংশটা একটা নতুন প্যারাগ্রাফ হিসেবে যুক্ত। আর যদি আমরা পিটা না দিতাম, পরের পিটা না দিতাম, তাহলে কি হতো? অর্থাৎ শুধু যদি আমরা ধরে নেই এইরকম একটা লেখা যদি আমরা শেষে যুক্ত করতাম বা শুরুতে এরকম একটা লেখা যুক্ত করছি, পরে আবার এন্টার দিয়ে আরেকটা লেখা যুক্ত করছি, এবারে কি হবে? দেখো উপরে দুইটা লেখা একখানে হয়ে গেছে। প্যারাগ্রাফ দিলে কি হবে? প্যারাগ্রাফ আকারে দিবে। এই প্যারাগ্রাফ আসছে বলেই এই জায়গায় এসে চেঞ্জ হচ্ছে। আর আমরা হয়তো অনেকগুলো করে লাইন লিখছি, ও এটা দেখবে না, ও যতক্ষণ না লাইন শেষ হয় ততক্ষণ পর্যন্ত রয়েছে। তো এইভাবে H1 লিখলে এরকম হয়, H2 লিখলে কি হয় দেখি আমরা। এটা 6 পর্যন্ত নেওয়া যায়। তা আমরা ধরে নেই এটা H2, কিছু লেখা একটু কমাই দেই যাতে একটা করে লাইনে আসে। এটাকে আমরা দিলাম 2, পরেরটাকে দিলাম 3। দেখি এবারে রান করে কি আসে। হ্যাঁ, রান করেছি আমরা, রাইট সাইডে দেখতেছি প্রথমটা বড়, অর্থাৎ এই যে শেষেরটা 1 1, তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেছে, যত আমরা সংখ্যা বাড়াইছি ততই ছোট হয়ে গেছে। তাহলে H1 মানে বড় হেডিং, H2 মানে আরেকটু ছোট হবে সাইজ, H3 মানে আরো ছোট হবে। ঠিক এরকম করে যদি H4 দেই আরো ছোট হবে। H4 দিলে আরো ছোট হবে। আমরা একবারে H6 পর্যন্ত নিয়ে যাই। H5, 6। এবারে দেখি আমরা আউটপুটটা কেমন আসে। দেখো আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে। উপরেটা ছিল 1, 1 এর আউটপুট ছিল, তারপর একটা 2, তারপর একটা 3, 4, 5, 6, আস্তে আস্তে অনেক বেশি ছোট। তো আমরা 3 পরে নর্মাল লেখাটা লিখতেছি, যে লেখাটা আছে সেই লেখাটাকে লিখতেছি। মানে 1 2 3 4 5 6, মাঝখানে রাখলাম একটা নর্মাল লেখা। এই লেখাটা কেমন হয় দেখতেছি। এই লেখাটা নিচেরটা সমান নাকি উপরেরটা সমান মনে হয়? একটু বোল্ড করার দরকার। 4, একটু বোল্ড করে দেওয়া দরকার, কারণ হেডার গুলা বোল্ড হয়ে যায়। তাহলে 4 এর পরিবর্তে আমরা এটাকে বি লিখবো, বি লিখলে বোল্ড হয়।
এই লেখে এটা বোল্ড হয়ে যায়। তো আমরা দেখি রান করে কি আসে। তাহলে এবারে বোল্ড করলাম আমরা, দেখো 3 পরে কিন্তু নিলাম, 3 ছিল 3 পরে নিয়েছি, আবার এদিকে 4 এর আগে নিয়েছি, 3 পরে 4 এর আগে নিয়েছি। তাহলে এই লেখাটা কার সমান হলো? তাহলে দেখো এটা হলো 1, নিচেরটা 2, এটা 3, আর 4 এর সমান দেখো হয়ে গেছে, দৈর্ঘ্য সমান হয়ে গেছে। তাহলে এইটা নর্মাল টেক্সটটা হলো H4, H4 আর নর্মাল টেক্সট হলো একই। আর তাহলে H5 H6 কি হয়ে যাচ্ছে? ছোট। তাহলে আমরা বলতে পারি হেডার কয়টা ব্যবহার করা যায়? 6টা ব্যবহার করা যায়। এরপরে 7 লিখলে কিন্তু কাজ করবে না। আমরা যদি এটাকে 7 লিখি, 7 লিখে এটা যদি রান করতে চাই, সে কিন্তু কয়টা পেলাম আমরা লেখা? এই কে এর পরে আমরা 2 ও দিয়ে রাখি। দেখো এই যে নর্মাল লেখায় চলে গেছে। তাহলে আমরা যে আমাদের যাচ্ছে তাই মানে ইচ্ছা মতো যদি আমরা কোনো আহ, এই ট্যাগ নেম দেই, সেটা কাজই করবে না। এটা সই করেনি, ও সাধারণ লেখার সাথে যুক্ত করেছে, পরের লেখার সাথে যুক্ত করেছে। তার মানে ট্যাগ নেম যদি আমরা ভুল করি, সেটা স্বাভাবিক লেখায় চলবে, কোনো রকমের কোনো নির্দেশনা ছাড়াই যেটা হয় সেটা। যেহেতু এই নির্দেশনাটা ব্রাউজার বুঝতে পারে নাই, কাজে সে এই লেখাটাকে স্বাভাবিক লেখা হিসেবে ঠিক, এটা কোনো পরিবর্তন সে করা যাবে না। এটাকে কিভাবে শো করবো সে জানেই, তাই স্বাভাবিক লেখা হিসেবে শো করছে। তো আমরা এবারে একটু আগের অংশে যেতে চাই। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে দেখলাম পেজ, একটা পেজের মধ্যে কি কি থাকে। তারপর এলিমেন্ট আমরা শিখেছিলাম। তারপর আমরা হেডার, 6টা ট্যাগ শিখলাম হেডারে। তো সেটা হেডিং, এটাকে বলি আমরা। হেডিংটা আমরা শিখে ফেলছি, যদি আমাদের আজকে ইচ্ছা ছিল না আমাদের শেখার। তো হেডিং এই যে 1 2 3 4 5 6, 6 সবচেয়ে হচ্ছে, আর এই 4টা হচ্ছে আমাদের নর্মাল লেখা। তাহলে 3টে লেখা হচ্ছে বড়, 1 2 3 হচ্ছে বড়, 4 হচ্ছে আমাদের নর্মাল লেখা, আর 5 6 হচ্ছে ছোট। এবারে আমরা ইন্ট্রোডাকশনে গেলাম। ডক ট্যাগ, এই যে আমরা এখানে যে পেজের বেসিক জিনিসগুলো দেখছিলাম, এইচটিএমএল ডক ট্যাগ লেখাটা, এটাকে বলছিলাম ভার্সনিং। এখানে এগুলো এক্সপ্লেইন করছে। তো তোমরা যেহেতু এই সাইডে ঢুকে পড়বা, তো যে এখানে আমরা এখান থেকে একটু দেখে নেই, যাতে তোমরা পরবর্তীতে তোমাদের জন্য সুবিধা হয়। দেখো এইচটিএমএল ডক ট্যাগ এই লেখাটা হচ্ছে ডিক্লারেশন, মানে এটা যে HTML5 ডকুমেন্ট সেটা ডিক্লারেশন, HTML5 বুঝে। আর HTML বলতে বুঝে একটা HTML5 এর পেজ ওপেন হলো। হেড বলতে যেটা উপরে থাকে বা সিএসএস এর তথ্য রাখে, এটাকে মেটা ডাটা তথ্য বলা যেতে পারে, যে এডিশনাল কিছু ইনফরমেশন সে রাখে পেজ সঙ্গে। টাইটেলও রাখতে পারে সে, টাইটেলের ভিতরে যা থাকবে সেটা কোথায় শো করবে? পেজের একেবারে টপে শো, ট্যাব ট্যাব লেভেলে সে শো করবে, যে পেজের ট্যাব, ট্যাবে কি লেখা আমরা চাচ্ছি বা সেই জিনিসটা এখানে show। আর বডি, বডি বলতে বোঝাচ্ছে এখানে যা লিখবো আমরা সেটা শো করা, পেজে শো করা, মেইন মেইন জিনিস। আর এখানে H1 এবং P ব্যবহার করা হয়েছে। H1 মানে হলো হেডিং, P মানে হলো প্যারাগ্রাফ তৈরি। তো এখানে অলরেডি দেখো আমাদের 4 3 7টা শেখা হয়েছে, এবং এইচ এর ক্ষেত্রে আবার আমরা কয়টা শিখেছি? 6টা শিখেছি।
আবার ব্রেকও শিখেছি। তোমাদের অনেকে নাম দেয়া নাই, হ্যাঁ নাম দিয়ে ঢুকবা, নাম দিয়ে ঢোকার চেষ্টা করো। এরপর আমরা আরেকটা বিষয় শিখতে চাইছিলাম, ফরম্যাটিং। ফরম্যাটিংটা একটু মজার। ফরম্যাটিংটা এখানে দেখো, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লেখা যায়, ইটালিক মানে বাঁকা করে লেখা যায়, বোল্ড করা যায়, এগুলোর জন্য নির্দেশনা আছে। তো আমরা এখানে দেখি কি কি বলা আছে। যদি আমরা বি লিখি তাহলে বোল্ড হয়, আই লিখলে ইটালিক হয়। তারপর তারপর দেখি আমরা এই যে সাব লিখলে সুপারস্ক্রিপ্ট হয়, সাবস্ক্রিপ্ট আর এসইউপি লিখলে সুপারস্ক্রিপ্ট হয়। এইভাবে আর কি এটা করা হচ্ছে। তো আমরা এইটা প্রয়োগ করা শিখবো। প্রয়োগ করার জন্য আমরা শুরুতে যাই একটা পেজে, এই পেজটাতেই যাই যেখানে তিনটা অলরেডি যুক্ত করা হচ্ছে। পেজটা বাজাই। এখানে দেখতেছি আমরা উপরে লেখাগুলো তো লিখতে হয়, দেখো টাইটেলটা লেখেনি, এটা যে টাইটেল লিখতে হয় সেটা লেখেনি, কারণ দরকার নেই আপাতত তাই লেখেনি। তাহলে বডিটা হলো মূল অংশ যেটা দেখা যাবে। এই বডির ভিতরে দেখো তিনটা ট্যাগ দেওয়া আছে, তিনটা লাইন লেখা আছে, তিনটা লাইন ডান পাশে কিন্তু শো করছে, তিনটা লাইনই শো করছে এখানে। আহ, আমরা আহ, এখানে যে লেখাগুলো আছে সেটা একটু দেখতে চাই। এই শুরুর এই লেখাগুলা বোল্ড হবে, এই অংশটা বোল্ড হবে তাই বি লিখেছি। আর প্যারাগ্রাফের আন্ডারে যাতে একটু দূরে দূরে হয়। তো প্যারাগ্রাফ লেখাগুলো আমরা বাদ দেবো, প্যারাগ্রাফ লেখাগুলো আমরা বাদ দিলাম। দিয়ে এখানে আমরা ব্রেক রাখতেছি, বি আর, যে পরের লাইনে দাও বি আর। প্যারাগ্রাফ গুলো বাদ দিয়ে আমরা বি আর দিলাম যাতে নতুন লাইনে চলে যায়। দেখো কাছাকাছি হচ্ছে হোক, কিন্তু আমার নতুন নতুন লাইন। এই হচ্ছে আমাদের তিনটা লাইন। বি লিখলে কি হয়, এই যে বি লিখলে কি হয়, বি শুরু এবং শেষ আছে, তার মানে এটা বোল্ড। আই লিখেছি তাই কি হবে, আন্ডারলাইন হবে। সরি, আই হচ্ছে ইটালিক হবে, আর ইউ দিলে হবে আন্ডারলাইন। তাহলে আমরা দেখি একটা ইউ দিয়ে হয় কিনা। ইউ দিয়ে আমরা, ইউ দিলে হচ্ছে আন্ডারলাইন হবে। দেখি আমরা আন্ডারলাইন আল্লাহ লেখা আসছে কিনা, এই যে আসছে। তাহলে বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা আমাদের ওয়ার্ডের মধ্যে কিন্তু পাশাপাশি থাকে কিন্তু চিহ্ন। তাহলে বোল্ড ইটালিক আন্ডারলাইন পাবো। আর আমরা ধরো H2O লিখতে চাই, তাহলে H2O যদি লিখতে চাই তাহলে এখানে লিখি ক্যাপিটাল এইচ, সাবস্ক্রিপ্ট যেহেতু নিচে আসে এটাকে লিখলাম 2। আর স্বাভাবিক একটা লেখা আমাদের লেখা দরকার H2O। দেখি এবারে রান করে আসছে কিনা, দেখো H2O আসছে। তাহলে সাবস্ক্রিপ্ট লাগবে আমাদের H2O তে, আর সুপার স্ক্রিপ্ট লাগবে ধরো আমাদের এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখি একটা এক্স, আর সুপার স্ক্রিপ্টে দেবো আমরা 2। তাহলে দেখি রান করে কি হয়, এই যে এক্স। এইগুলোকে বলি আমরা ফরম্যাটিং ট্যাগ। একটা লেখাকে সুন্দর করার জন্য বা প্রয়োজনীয় ফরম্যাট করার জন্য আমরা এই কাজটা। তাহলে আমরা দেখো অনেকগুলো ট্যাগ শিখলাম আজকে এই পর্যন্তই।
আর শেষের দিকে শুধু ট্যাগ গুলো আমি দেখাই একটু, ওই ট্যাগ গুলা সম্পর্কে তোমরা একটু একটু করে এমনিতেই দেখে নিতে পারো। অনেকগুলা ট্যাগ আছে শেষে। আমরা বলেছিলাম এখানে আহ, এই যে ট্যাগ লিস্ট, এখানে সবগুলা ওই যে কি 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 লিখলে কি আসে না আসে, এগুলা অনেকগুলো আছে, বিরাট বড় লিস্ট। এখানে সবগুলো আছে, আমাদের টিটি যা আছে সেগুলো আছে। তো দেখা গেলে আস্তে আস্তে আমরা শিখবো। এই যে ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ বলে কি হবে, আন্ডারলাইন হবে, সেটা এখানে বলা আছে, আন্ডারলাইন। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা একটু এই ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটটার নাম হচ্ছে w3schools.com। তাহলে এখানে দেখবা w3 schools.com লিখে ফেললে তোমাদের এই ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইট থেকে এইচটিএমএল এ যাবা, এইচটিএমএল এ গেলেই তোমরা এই যে এখানে ইন্ট্রোডাকশন পাবা, হোম করে ফেলবা, ইন্ট্রোডাকশন করে ফেলবা, বেসিক করবা, এডিটরসটা পড়ার দরকার নাই, বেসিক করবা, এলিমেন্ট করবা, হ্যাঁ, তারপর হেডিং করবা, প্যারাগ্রাফ, ফরম্যাটিং করবা। তাহলে কয়টা কাজ দিচ্ছি ভালো করে দেখে নাও কাজগুলো যেটা দিচ্ছি আমি। হোম, হোম করবা, ইন্ট্রোডাকশন, বেসিক, এলিমেন্ট, হেডিং, প্যারাগ্রাফ, ফরম্যাটিং। এই কয়টা খুব ভালো করে, এই কয়টা খুব ভালো করে করবো, আমরা বাদ বাকি। আচ্ছা, ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে নেটের কারণে? মোটামুটি ভাবে না স্যার। না, তাহলে চলে, তাই না? আমি তো ভাবছিলাম যে দিনে যদি ক্লাস না করা যায় তাহলে আমাদের রাত্রে করতে। তো মনে হচ্ছে যে না, ক্লাস যাচ্ছে, যতটা কম ডাটা পাঠানো যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। তোমরা ভিডিও অফ রাখবা তাহলে চলবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো।